যারা দেখছেন আপনাদের সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অথবা দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 18 বা 18তম আদেশ সম্পর্কে, অর্ডার 18 সম্পর্কে। অর্ডার 18 আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অর্ডার, কেননা অর্ডার 18 থেকে অনেক প্রশ্ন বিগত সময়ে জুডিশিয়ারি বা বার কাউন্সিলের লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় এসছে। উপরন্তু প্রায়োগিক ক্ষেত্রেও এই অর্ডার 18-এর অনেক ব্যবহার রয়েছে। প্রতিদিনই আমাদের এই আদেশ 18 প্রয়োগ করতে হয় আমাদের দৈনন্দিন কোর্ট ওয়ার্কের ক্ষেত্রে। তাছাড়া আমরা ইতিপূর্বে বলেছি অনেক পর্বেই যে আইনের কোনো বিধানই অপ্রয়োজনীয় নয় বা অকাজের নয়, কোথাও না কোথাও কাজে লাগে, তবে নানান পার্সপেক্টিভ থেকে প্রয়োজনীয়তার ব্যাপারটা ভিন্ন রূপ হয়ে থাকে। আমরা যে লক্ষ্য নিয়ে এই আলোচনাগুলো করে থাকি সেই নিরিখে আমাদের সকল বিধি আলোচনা করার প্রয়োজন হয় না। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে বার কাউন্সিল বা জুডিশিয়ারি এক্সাম যারা স্টুডেন্ট রয়েছেন তাদের বিধিগুলো বুঝতে সহজ করার জন্যে একটু চেষ্টা করা। দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন প্র্যাকটিসিং লয়ার আছেন তাদেরকে কোর্টের কোন আচরণটা বা কোর্টের কোন কাজটা আইনগত কোন বিধানটির সাথে সম্পৃক্ত সেই ব্যাপারটার সাথে একটু কানেক্ট করতে সহায়তা করা। তৃতীয়ত হচ্ছে যারা আইনের প্রতি আগ্রহ রয়েছে যাদের, বা যারা আইন সম্পর্কে জানতে পছন্দ করেন, কিংবা যেসব মোকদ্দমার পক্ষ আছেন যারা আইনের বিধিটা জেনে থাকলে তাদের নিজেদের উপকারে আসবে, তাদের উপকারার্থেও আমাদের এই আলোচনা। তো সেই জায়গা থেকে আমরা এই 18 আদেশের দেখব যে 20টি বিধি রয়েছে, সেখান থেকে আমরা 9টি বিধি, অধিক গুরুত্বপূর্ণ 9টি বিধি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা শুরুতেই জানলাম যে এই আদেশটির নাম হচ্ছে মোকদ্দমার শুনানি এবং সাক্ষীদের পরীক্ষা, বা আমরা বলতে পারি যে হিয়ারিং অফ দ্য সুটস অ্যান্ড এক্সামিনেশন অফ পার্টিজ। তো এই হিয়ারিং অফ দ্য সুটস এবং এক্সামিনেশন অফ পার্টিজের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো অধিক গুরুত্ব দিয়ে দেখব, প্রথমেই আমরা বিধি 1 দেখব, যেখানে বিধি 1-এ বলা হয়েছে যে এই মোকদ্দমার শুনানি কোন পক্ষ শুরু করবে, হ্যাঁ, বা কে শুরু করবে। মোকদ্দমার তো দুটি পক্ষ আছে, এখন বিবাদী শুরু করবে নাকি বাদী শুরু করবে, নাকি যে কেউই শুরু করতে পারে র্যান্ডমলি। তো এটা থেকে লিখিত প্রশ্ন কিন্তু থাকতেই পারে এরকম, যে মোকদ্দমায় বিবাদীর কি শুনানি শুরু করার অধিকার আছে কিনা, থাকলে সেটা কখন, নাকি শুধু বাদী শুরু করতে পারে, ইত্যাদি। তো এইখানে আমরা দেখব যে মোকদ্দমার শুনানি বাদী সাধারণত শুরু করবেন। কখন শুরু করবেন? যখন মোকদ্দমায় বাদী যে সকল দাবি করেছে, বিবাদী তার সেই সকল দাবিকে অস্বীকার করেছে, কোনো দাবি সে স্বীকার করেনি, অ্যাডমিট করেনি। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে বাদী মোকদ্দমার শুনানি শুরু করবেন। আবার বিবাদী শুরু করতে পারবেন তখন যখন দেখা গেল বিবাদী মোকদ্দমার বাদীর কিছু দাবি হয়তো অ্যাডমিট করেছেন, বাট অধিকাংশ দাবির ক্ষেত্রেই উনি বিবাদী এরকম কিছু বিষয় সম্পর্কে মতামত প্রকাশ করেছেন যেগুলো আইনগতভাবে বা তথ্যগতভাবে বাদী পাওয়ার অধিকারী নয়। হ্যাঁ, কোনো একটি বা কিছু নির্দিষ্ট দাবি যদি দেখা যায় যে বা বিবাদী বলতেছে যে এই সব দাবিগুলো বাদী পাওয়ার অধিকারী নয়, কিন্তু কিছু অংশ তিনি, তার মানে হচ্ছে কিছু অংশ অবশ্যই তিনি অ্যাডমিট করেছেন, কিন্তু যেগুলো উনি অস্বীকার করেছেন এবং পাওয়ার অধিকারী নয় মর্মে বিবাদী মতামত দিয়েছেন, তখন ওই সকল বিষয়ের উপর বিবাদী তার শুনানি শুরু করার মাধ্যমে মোকদ্দমার শুনানি শুরু হবে। এটি আমরা দেখব শুরুতেই বিধি 1-এ রয়েছে। তারপর আমরা বিধি 4-এ দেখব যে ওখানে বলা হচ্ছে যে মোকদ্দমার শুনানি প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে সম্পন্ন হবে। হ্যাঁ, তো আমরা এর পরবর্তীতে জেনেছি যে দেওয়ানি কার্যবিধিতে কাছাকাছি সময়ে কিছু পরিবর্তন এসছে, যেখানে দেওয়ানি কার্যবিধির সর্বশেষ সংশোধনী এসছে। সেই সংশোধনী অনুযায়ী আমরা জানি যে শুনানির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লিখিতভাবে এখন দাখিল করা যায়,
শুধুমাত্র সাক্ষীকে পরীক্ষা করার ক্ষেত্রে উপস্থিত হতে হয়, অন্যথায় লিখিত শুনানি দিলেই হয়। যাই হোক, এই সকল ব্যতিক্রমী বিষয়গুলো নিয়ে আমরা একটি ভিন্ন পর্বে, বিশেষত দেওয়ানি কার্যবিধির যে সংশোধন, এটি নিয়ে আমরা একটি ভিন্ন পর্বে আলোচনা করব। এখন আমরা মূল আইনে যে বিষয়টি ছিল বা পূর্বের আইনে যে বিষয়টি আছে, আমরা সেটি জানার চেষ্টা করছি যে 4 বিধি অনুযায়ী প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে শুনানি কার্যক্রম সম্পন্ন হতে হয়। তারপর আমরা 4 থেকে আমরা চলে যাব বিধি 12-তে। এর মাঝখানের বিধিগুলো আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যদিও এখানে দুটো বিধি দেখব যে কখন সাক্ষীর সাক্ষ্য কি বলে অনুবাদ করতে হয়, কিংবা কখন সেটা ইংরেজিতে লিপিবদ্ধ করতে হয়, এই ব্যাপারগুলো আছে। খুব সিম্পল, এগুলো নিয়ে আলোচনা করার খুব প্রয়োজনীয়তা নেই। তারপর আমরা 12 বিধিতে যে বিষয়টি দেখতে পাচ্ছি, সেখানে উল্লেখ আছে যে কখন আদালত ওই সাক্ষীর মানে যেহেতু সাক্ষীকে পরীক্ষা করা, এক্সামিনেশন অফ উইটনেস এই আদেশের একটি অংশ, তো এখানে বলছে যে এই সাক্ষীকে পরীক্ষা করার সময় আদালত কখন সাক্ষীর বিষয়ে মন্তব্য লিখতে পারেন বা লিখবেন বা লিখে রাখেন বা লিখে রাখার ক্ষমতা রয়েছে কখন। তাইলে এই সাক্ষীর বিষয়ে মন্তব্যটা আদালতের কেন লিখতে হবে? আদালত তো সাধারণত সাক্ষী যে সাক্ষ্য দিবেন সেটাই লিপিবদ্ধ করবেন তার ভাষায়, এরকমই বিধান রয়েছে আমরা জানি। এর বাইরে আদালত মন্তব্য কেন করবেন? মন্তব্যটা তখনই করবেন যখন দেখা যায় যে সাক্ষীর জেস্টার পোস্টার থেকে আদালতের কোনো কিছু ভিন্ন রকম মনে হয়। আমরা যদি বিধিটার শিরোনাম দেখি, যেমন যেখানে বলা হচ্ছে যে রিমার্কস অন ডিম্যানার অফ উইটনেস, মানে ডিম্যানার শব্দটা থেকেই আমরা বুঝতে পারছি যে যেখানে ম্যানারের ঘাটতি আছে। আমরা কিছু জিনিস বাংলা থেকে ইংরেজিতে সহজে অনুভব করতে পারি, তো আমরা স্বাভাবিকভাবে এটা অনুভবের জন্য বললাম যে ডিম্যানারের ব্যাপার যখন রয়েছে, সাক্ষীর আচরণে, অ্যাটিটিউডে দেখা গেল যে বিচারকের কিছু ভিন্ন জিনিস মনে হচ্ছে যেটা সাক্ষ্যর মধ্যে আসেনি, বা উনি মনে করছেন যে এটা রিমার্ক আকারে লিখে রাখা প্রয়োজন, তখন তিনি ওই 12 বিধি অনুযায়ী সেটা রিমার্ক হিসেবে লিখে রাখতে পারেন। এখন এই রিমার্কের যে ব্যাপারটা বা সাক্ষীর ব্যাপারে মন্তব্য, এই মন্তব্যের ব্যাপারটা দেওয়ানি কার্যবিধিতে যেরকম রয়েছে তেমনি কিন্তু ফৌজদারি কার্যবিধিতেও রয়েছে। আমরা এটা কানেক্ট করছি বা মনে রাখার সুবিধার্থে আমরা দেখব ফৌজদারি কার্যবিধি 363 ধারায় কিন্তু সাক্ষীর আচরণগত বিষয়ে মন্তব্যের একটা বিধান রয়েছে। যখন আমরা ফৌজদারি কার্যবিধি পড়ব তখন আমরা আলোচনা করব, কিন্তু আমরা এখন জেনে রাখলাম যে ফৌজদারি কার্যবিধির 363 ধারা এবং দেওয়ানি কার্যবিধির 18 আদেশের 12 বিধি একই কথা বলে, যে কথাটা হচ্ছে সাক্ষীর আচরণ বিষয়ে বিচারকের মন্তব্য। তারপর আমরা চলে যাব এটার 15 বিধিতে, যেখানে বলা হচ্ছে যে সাধারণত আমরা জানি সাক্ষ্যের একটা ক্রম থাকে, সিকোয়েন্স থাকে বা স্বাভাবিক নিয়ম পদ্ধতি থাকে। তো কখন সাক্ষীর তাৎক্ষণিক সাক্ষ্য গ্রহণ করতে হয়, দুঃখিত এটা 16 বিধিতে। তার আগে আমরা 15 বিধিটা একটু বুঝে নিব যে কখনো কখনো আদালত কি করেন, সাক্ষীর আমরা তো জানি সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করতে হয়, আদালত কখনো কখনো সেটা লিপিবদ্ধ না করেও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এটা থেকে বিগত বছরে প্রশ্ন এসছে এবং আমরা এটা গুরুত্বপূর্ণ বিবেচনা করতে পারি। এরকম প্রশ্ন আসতে পারে লিখিত পরীক্ষায় যে আদালত কখন সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করবেন না, কিংবা আদালত কি সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধের পরিবর্তে অন্য কিছু করতে পারেন কিনা বা সেটি কি, কিংবা আদালত কি সাক্ষীর সাক্ষ্য বিষয়ে স্মারকলিপি প্রস্তুত করতে পারলে কখন পারেন। তাহলে এই বিধানটা আমরা পাচ্ছি দেওয়ানি কার্যবিধির এই 18 আদেশের 15 বিধিতে, যেখানে দেখব আমরা যে যখন কিছু মোকদ্দমা আছে বাই নেচার কি হয়, এগুলো আপিলযোগ্য না, এরকম যেমন স্মল কোজেস কোর্টের কিছু মোকদ্দমা আছে বা এরকম যেগুলো ভিন্ন রকম, যেটা দেখেই মনে হয় বাই ইটসেলফ এটা আপিলযোগ্য না, এরকম আপিল অযোগ্য মোকদ্দমার ক্ষেত্রে আদালত সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ নাও করতে পারেন বা লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা নেই। তার পরিবর্তে তিনি কি করতে পারেন, একটা স্মারকনামা লিখে রাখতে পারেন ছোট করে, মানে সাম আপ বলা যেতে পারে টোটাল সাক্ষ্যটার। ইন জেনারেল বিধানটা কি, যে সাক্ষী যা বলবে তার ভাষায় সেটা আদালত লিপিবদ্ধ করে রাখবেন, ঠিক যেভাবে সাক্ষী বলবে আদালত সেভাবেই ভাষাটা ব্যবহার করবেন। কিন্তু এখানে আমরা দেখছি যে এই আপিল অযোগ্য মোকদ্দমার ক্ষেত্রে আদালত স্মারকলিপি আকারে এটা লিখে রাখতে পারেন, সরাসরি সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ না করে। তারপর আমরা ওই যেটা বলছিলাম 16 বিধিতে আছে যে ওই সিকোয়েন্স ব্রেক করে কিংবা তাৎক্ষণিক প্রয়োজনীয়তায় সাক্ষ্য গ্রহণ করা, যেটাকে বলা হচ্ছে যে অবিলম্বে সাক্ষ্য গ্রহণ, এটা কি আদালত করতে পারেন কিনা বা করলে কখন পারেন। যেমন দেখা গেল কোনো একজন সাক্ষীর আদালতের এখতিয়ারের বাহিরে যাওয়ার প্রয়োজন হলো বা
খুব কাছাকাছি সময়ে সে আদালতের এখতিয়ারের বাইরে চলে যাবে। আদালতের এখতিয়ার বলতে এখানে যে কোনো ধরনের এখতিয়ার হতে পারে। মেইনলি আমরা জানি আঞ্চলিক এখতিয়ারটা এখানে বেশি কভার করে। সাক্ষী এমন এক জায়গায় চলে যাচ্ছে, যেমন দেশের বাইরে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আসতে পারে। এই ধরনের কোনো প্রয়োজনে যে কথাটা আইনে বলা হচ্ছে সেটা হচ্ছে এখতিয়ারের বাইরে চলে যাওয়ার বিষয় আসলে তখন সেটা কি আদালত নিজেই করবেন? না, আদালত নিজে তো আর এটা হয়তো জানবেন না। তখন কোনো পক্ষের আবেদনে, সেটা যে কোনো পক্ষ করতে পারে, বাদী পক্ষ, বিবাদী পক্ষ, অথবা সাক্ষী নিজেও করতে পারে যে আমি আমার এটা অবিলম্বে গ্রহণ করা হোক। তাহলে এই সুযোগটা এখানে রয়েছে যে তখন আদালত অবিলম্বে সাক্ষ্যটা গ্রহণ করতে পারেন এই 18 আদেশের 16 বিধি অনুযায়ী। এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিধি দেখব, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন এসছে। বিশেষ করে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে এই প্রশ্নটি এসেছিল। সেটা হচ্ছে যে আদালত কি কখনো কোনো সম্পত্তি, দেওয়ানি আদালত কি কখনো ওই মোকদ্দমার সাথে সম্পৃক্ত কোনো সম্পত্তি পরিদর্শন করতে পারেন কিনা, বা পারলে সেটা আদালত কখন পরিদর্শন করেন, তো বা কি কারণে আদালত পরিদর্শন করেন। তো এইখানে বলা হচ্ছে এটা 18 আদেশের 18 বিধি। মনে রাখাটা একটা ক্লু আছে। 18 যদি আমরা মনে করি, 2020-র মধ্যে করে 18 অর্থাৎ 18 আদেশের 18 বিধিতে বলছে যে যখন আদালত উপলব্ধি করে যে মোকদ্দমার কোনো একটা সম্পত্তিকে কেন্দ্র করে কোনো একটা প্রশ্নের উদ্ভব হতে পারে যেটা মোকদ্দমার সাথে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আদালত এই ধরনের মোকদ্দমার ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে যখন কোনো প্রয়োজন অনুভব করেন আদালত, তখন সেটা আদালত নিজে সেই সম্পত্তিটা পরিদর্শন করতে পারেন। হ্যাঁ, বা বস্তু, যদি কোনো বস্তুর বিষয়ও থাকে সেই বস্তুটি আদালত নিজে পরিদর্শন করতে পারেন। তাহলে আদালতের এই যে নিজে পরিদর্শন করা, সেই বিধানটা কোথায় আছে? 18 আদেশের 18 বিধিতে। দেন আমরা দেখব এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিধি, যে এই যে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম বা শুনানির কার্যক্রম, এইটা কখন সমাপ্ত হবে বা আদালত কখন এটি সমাপ্ত করবেন, এটার বিধানটা কি। এখানে বলা হচ্ছে 19 বিধিতে আমরা দেখব যে যখন চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হয়, হ্যাঁ, ওই তারিখ নির্ধারণের সময় থেকে 120 দিনের মধ্যে আদালতকে এই কার্যক্রম সম্পন্ন করে শুনানি সমাপ্ত করতে হবে বা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করতে হবে। এই 120 দিন বললে তো আমরা সাধারণত বুঝি 4 মাস, 30 দিনে যদি মাস হয়, কিন্তু এটা আসলে 4 মাস হবে না, কারণ এই বিধির উপবিধি 2-এ বলা আছে এই 120 দিন বলতে 120টি কার্য দিবসকে বোঝাবে। তাহলে কার্য দিবস যখন হবে তখন তো ভেতরে অনেক ছুটি ছাটা, সরকারি বন্ধ ইত্যাদি যে কোনো বিষয়গুলো ইনক্লুডেড হবে, তাই তো। তো এইগুলো বাদ দিয়ে 120 কার্য দিবস যখন সম্পন্ন হবে এর ভিতরে করতে হবে। যদিও আমরা জানি প্রয়োজনের নিরিখে অন্যত্র বিধান রয়েছে যখন সেটা প্রলম্বিত হতে পারে যৌক্তিক কারণে ন্যায় বিচারের স্বার্থে। তো অ্যাকসেপশন ইজ নট এন এক্সাম্পল, তাই না? আমরা ব্যতিক্রমকে উদাহরণ ধরবো না, আমরা মূল আইনটি সম্পর্কে জানবো। তাহলে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী শুনানি সমাপ্তি করার সময় হচ্ছে 120 কার্য দিবস। এটা এমসিকিউ প্রশ্ন হতে পারে এবং লিখিত প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে আমরা দেখব যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা থেকেও বিগত সময়ে লিখিত পরীক্ষায় প্রশ্ন এসছে যে মোকদ্দমার আদালতের দৈনন্দিন কার্যসূচিতে আদালত কতটি মোকদ্দমা রাখতে পারেন বা কতগুলো মোকদ্দমা রাখতে পারেন। তো এই ব্যাপারটা কোথায় রয়েছে? 18 আদেশের 20 বিধিতে। এবং এই প্রশ্নটাও আমার পরীক্ষার সময় এসেছিল যে এইটা হচ্ছে যে আদালতের কার্যসূচিতে কতগুলো মোকদ্দমা রাখতে পারেন বা কিভাবে এটা এখানে ইনক্লুড করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। এখানে বলা হচ্ছে যে পার্ট ইন হিয়ারিং বা হার্ড ইন পার্ট যেগুলো আছে, মানে আংশিক শুনানি হয়েছে এরকম মোকদ্দমা, 5টি মোকদ্দমা সহ আদালত কি করতে পারেন? 100টি মোকদ্দমা তার প্রতিদিনের কার্যতালিকায় রাখতে পারেন। এবং এই কার্যতালিকায়, দৈনন্দিন কার্যতালিকায় যে 100টি মোকদ্দমা রাখতে পারেন, সেটা যদি শুনানির পরে দেখা যায় যে 70-এর নিচে চলে এসছে, তখন আদালত কী করতে পারেন? এটাকে আবার 100-তে উন্নীত করতে পারেন। এই যে 100-তে উন্নীত করার প্রক্রিয়া, কোন মোকদ্দমাগুলোকে উনি ওই 100-র ভেতরে নিয়ে আসবেন পরবর্তীতে, সেটি হচ্ছে দায়েরের তারিখ অনুযায়ী নিয়ে আসবেন। মানে প্রায়োরিটি বেসড। প্রায়োরিটিটা কিসের? যে দায়েরের ভিত্তিতে, যারা আগে দায়ের করেছেন, যে মোকদ্দমা আগে দায়ের হয়েছে এবং শুনানি পর্যায়ে এসছে, এর মধ্যে যেগুলো আগে দায়ের হয়েছে সেগুলোকে উনি আগে ওই কার্যতালিকায় নিয়ে আসবেন। এবং এটাকে লিখতে গেলে ইলাবোরেট করে বড় করে টোটাল বিষয়টা গুছিয়ে লেখা যেতে পারে যদি আমার বিধানটা জানা থাকে। তাহলে বিধানটা কি জানলাম যে কি এখানে মেনলি কি বিষয়টি আছে, যে কতটি রাখতে পারে দৈনন্দিন কার্যসূচিতে, কি কি ধরনের মোকদ্দমা রাখতে পারে, এটা কখন আপডেট করা যেতে পারে, কি পদ্ধতিতে আপডেট করা যেতে পারে, হ্যাঁ,
হালনাগাদ করা কী পদ্ধতিতে, এভাবে প্রশ্নটা আসলে তো আমরা বিব্রত হয়ে যেতে পারি যে আদালতের দৈনন্দিন কার্যসূচি হালনাগাদ করার প্রক্রিয়া ব্যাখ্যা করুন, সংশ্লিষ্ট বিধান উল্লেখ করব, তাই না? কিন্তু বিষয়টা কিন্তু সহজ, এই 18 আদেশের 20 বিধিতেই রয়েছে। তাহলে আমরা যে জিনিসটি দেখলাম মূলত 20টি বিধি এই আদেশে আছে। আমরা যে ব্যাপারটি দেখতে পারলাম যে এই 18 আদেশ থেকে কিন্তু বিগত বছরগুলিতে অনেক প্রশ্ন এসছে, এমসিকিউতেও এসছে, লিখিত পরীক্ষাতেও এসছে। কাজেই এই 18 আদেশটি কিন্তু আমাদের পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায়োগিক ক্ষেত্রে এটার যে সকল গুরুত্বের বিষয় রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে বলেছি। কাজেই আমরা এই বিষয়টিকে 18 আদেশটিকে আরেকটু মনোযোগ দিয়ে পড়বো কিংবা এই ভিডিওটি বার কয়েক শুনবো যেন সেটা আমাদের মেমোরিতে একেবারে ভালোভাবে স্থাপিত হয়ে থাকে। যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই আলোচনা শুনেছেন, দেওয়ানি কার্যবিধির 18 আদেশ সম্পর্কিত আলোচনা শুনেছেন, কিংবা সাক্ষ্য গ্রহণ, শুনানি শুরু ও সাক্ষীদের পরীক্ষা সম্পর্কিত বিধানাবলী নিয়ে আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।